লেখিকা হৈমন্তী বণিকের তনুকার ইতিবৃত্ত। সুজাতা দেবী ৬০-এর উপরে হলেও বেশ ফিট। অবসরপ্রাপ্ত প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুজাতা দেবীর একমাত্র ছেলে বহির্রাজ্যে চাকুরিরত। সেই স্ত্রী সন্তান নিয়ে ওখানেই সেটেলড। শহরের উপকণ্ঠে দোতলা বাড়ি। এত বড় বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না বলেই তার স্বামী মারা যাওয়ার পরপরই নিচতলায় এক পরিবার ভাড়া দিয়েছেন। উপরতলায় তিনি তার একঘর বই আর ঠাকুর নিয়ে আছেন। কাছাকাছি থাকা আত্মীয় পরিজনেরাও প্রায়ই এসে দেখা করে যায়। সুজাতা এই বয়সেও বেশ শক্ত সামর্থ্য। খাওয়া দাওয়া, ওষুধ সব নিজেই নিয়মমাফিক খান। ছেলে পল্লব মায়ের জন্য দুশ্চিন্তা করে বলেই সবসময় থেকে কাজ করার একজন ঝি আছে, মায়া। বেশ দিন কাটছিল সুজাতা দেবীর। নিচতলার ভাড়াটিয়া পরিবারের স্বামী ব্যক্তিটির তুলনায় বউটি নিতান্তই কম বয়সী। সুবিনয় বসু, সুজাতার ছেলে, যে সফটওয়্যার কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির ইঞ্জিনিয়ার, বয়স প্রায় ৫০। তার স্ত্রী তনুকা তার অর্ধেক বয়সের, বড়জোর ২৩-২৪ হবে হয়তো। ছেলের সুপারিশেই সুজাতা দেবী নির্দ্বিধায় রাজি হয়েছিলেন। প্রথম যেদিন ঘর ভাড়া ঠিক করতে এসেছিল সুবিনয়, সেদিন তনুকাকে দেখে মেয়ে মনে করেছিলেন। পরে তনুকার কোলের শিশুকন্যার বাবা বুলি শুনে বুঝতে পেরেছিলেন সুজাতা এই মেয়েটি তার স্ত্রী আর কোলের শিশুটি তার সন্তান। বেশ অবাক হয়েছিলেন তিনি। এ যুগেও এমন ঘটনা হয়? বাবার বয়সী লোক একটা কচি মেয়ের জীবন নষ্ট করে কিভাবে? ভাড়া দিতেই ইচ্ছে হয়নি তার, কিন্তু সুবিনয় বারবার করে বলতে লাগলো কোম্পানির কাজে প্রায়শই শহরের বাইরে থাকতে হয়। এই অবস্থায় তনুকাকে এখানে নিশ্চিন্তে রেখে যেতে পারবেন, আর টাকার ব্যাপারে কোনো আপত্তি নেই। তনুকার দিকে তাকিয়ে মন নরম হয়েছিল সুজাতার। অন্যদিকে সুবিনয়ের উপর একটা ঘৃণা। ছি ছি, এমন একটা মেয়ের বয়সী মেয়েকে! লজ্জার বালাই নেই লোকটার। গরিব কন্যাদায়গ্রস্ত পিতার অসহায়তার সুযোগের নিজের উদ্দেশ্য চরিতার্থ করেছে হয়তো। যাই হোক, শেষ পর্যন্ত তনুকার দিকে চেয়ে নিচতলা তাদের কাছে ভাড়া দিয়েছিলেন। সেই থেকে ৫ বছর ধরে ওরা এ বাড়িতেই আছে। কোনো ঝঞ্ঝাট নেই, ভদ্রলোক প্রায়ই বাইরে থাকেন। তখন তনুকার সাথে মাঝে মাঝে কথা বলতে যান সুজাতা। এছাড়াও ভালো মন্দ কিছু রান্না করলে এক বাটি তনুকাকে দিয়ে আসেন। তিন্নিকেও যথেষ্ট আদর করেন। কখনো বা মর্নিং ওয়াকে তিন্নির হাত ধরে বেরিয়ে পড়েন। তনুকা বড্ড চাপা মেয়ে। নিজের বিয়ের ইতিহাস আজ অবধি বের করেনি মুখ দিয়ে। অহেতুক কৌতূহল দেখানো সুজার স্বভাব বিরুদ্ধ, তাই বেশি ঘাটান না এ ব্যাপারে। বুঝতে পারেন তনুকা দ্বিগুণ বয়সী স্বামীর সাথে বিয়ের স্মৃতিচারণ করতে চায় না। তনুকার সেই মায়া ভরা শান্ত মুখটা সুজাতা বড় ভালোবাসেন। তনুকাকে সব কথাতেই সুবিনয়ের প্রতি একটা শ্রদ্ধাভাব প্রকাশ পায়। সুজাতা মনে মনে ভাবেন, এই না হলে নারী মন। তনুকার নম্রতা, শান্ত শিষ্ট স্বভাব আর চপলতাহীন লাবণ্য সুজাতার মন জয় করে নেয় অল্প দিনের মধ্যেই। ও মাসিমা, মাসিমা, কোথায় গেলে গো? মায়ার অধৈর্য চিৎকারে ঠাকুর ঘর থেকে বের হয়ে এলেন সুজাতা দেবী। কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? বিরক্ত সুরে জিজ্ঞেস করলেন সুজাতা। চেঁচাচ্ছি কি আর সাধে? ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে গো মাসিমা। মায়ার কথায় বুকটা ধক করে উঠল সুজাতার। অজানা আশঙ্কায় ব্যস্ত হয়ে জানতে চাইলেন, কি হয়েছে বলবি তো নাকি? ওই যে নিচতলার ভাড়াটে, কর্তাবাবু নাকি গত হয়েছেন। বলতে বলতে কেঁপে উঠল মায়ার কণ্ঠস্বর। সুজাতার হাত পা কাঁপতে শুরু করলো। 2 দিন আগেই তো ভাড়া দিতে এসেছিল। কালকে সকালেও দেখেছিলেন তাকে অফিস যাওয়ার সময়। কোত্থেকে শুনেছিস বাজে কথা? তনুকা কোথায়? সুজাতা বলে ওঠেন, কালকে অফিস থেকে ফেরবার পথে অ্যাক্সিডেন্ট হলো শুনলাম। সত্যি মিথ্যে জানি না। অফিসের একজন এসে ও বাড়ির আনন্দ কাকার কাছে খবরটা পৌঁছে দিয়ে গেছে গো। মায়া মুখ বেজার করে বলে ওঠে। সুজাতা তাড়াতাড়ি করে নিচতলায় নেমে এলেন। তখনই চোখে পড়ল বাড়ির গেটের সামনে পাড়াপড়শিদের ভিড়। তবে তো মিথ্যে নয়,
কি করে হঠাৎ কি সব হয়ে গেল। ভাবতে ভাবতে তনুকার দরজার সামনে এসে দাঁড়ালেন। সেই মুহূর্তে ঠিকই করা উচিত ভেবে পাচ্ছিলেন না। মনের মধ্যে খবরটার সত্যতা নিয়ে সন্দেহ তো ছিলই, আর তনুকার সাথে কথা না বলে এই সংশয় দূর করা সম্ভব নয়। সাহসে ভর করে ঝোলানো পর্দা সরিয়ে ভেতরে ঢুকলেন সুজাতা। সোফার উপর স্তব্ধ তনুকা যেন পাথরের মূর্তি, চোখ স্থির, কেবল চোখের শুকিয়ে যাওয়া জলের ছাপ সমস্ত মুখে। তবে কি যা শুনেছেন সব সত্যি? ঈশ্বর এত নিষ্ঠুর কি করে হতে পারেন? সুজাতার চোখের সামনে অবনীশের মৃত্যুর দিনের ছবিটা ভেসে উঠল। স্বামী হারানোর ব্যথা যে কি সুজাতা জানেন, কিন্তু তনুকার দুঃখ তার চেয়ে শতগুণ বেশি। জীবনের কতটুকুই বা আনন্দ সে পেয়েছে। এই বয়সেই হাহাকার করে ওঠে সুজাতার মাতৃ হৃদয়। তনুকার পাশে গিয়ে বসেন সুজাতা। বাচ্চা মেয়েটা মায়ের কোলেই ঘুমিয়ে পড়েছে। সুজাতা প্রথমে কি বলবেন ভেবে পেলেন না। আসলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাই ছিল না তার। নীরবে একটা হাত রাখলেন তনুকার মাথায়। মমতার স্পর্শ পাথরের বুকেও দাগ কাটে। তনুকা তো রক্ত মাংসের মানুষ। সুজাতার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল তনুকা। সুজাতার চোখেও জল এলো, তবে সুবিনয়ের জন্য ততটা নয় যতটা তনুকার অকাল বৈধব্যের কথা ভেবে। বেলা দুপুর গড়িয়ে গেল। আত্মীয় স্বজন কেউ আছে কিনা জানতে চাইলে তনুকা একবার বলেছিল, এই একজন ছিল, আর কেউ নেই আমার। অঝরে চোখের জল ঝরে যাচ্ছিল। পাড়ায় ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গেছে। সারাদিন পেরিয়ে গেলেও সুবিনয়ের দেহ এ বাড়িতে আনার জন্য তনুকাও বলল না। অফিস থেকেও কোনো খবর এলো না। সুজাতা দেবীর কাছে স্বেচ্ছায় এ পাড়ার দু একজন মান্যগণ্য ব্যক্তি পরামর্শ করতে এলেন। সুজাতা বললেন, এ বাড়িতে থাকছে যেহেতু মৃতদেহ আনতে আপত্তি করব কেন? তবু অনাত্মীয় ভাড়াটে বলে কথা, মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, তা আপনার আপত্তি না থাকলে। আগত প্রতিবেশী হারাধন বাবু এ ব্যাপারে বলে ওঠেন, ওসব বস্তা পচা কুসংস্কার আমি মানি নে। এত বছর এ বাড়িতে থাকছে, এখন এই সামান্য ব্যাপার নিয়ে কি ওই মেয়েটাকে বাইরে ঠেলে দেব? আপনারা যা ভালো বুঝুন সেরকম ব্যবস্থা করুন। সুবিনয়ের দেহ এ বাড়িতে আনলে আমার কোনো অমঙ্গল হবে না। দৃঢ় কণ্ঠ সুজাতা দেবীর। হারাধন বাবু এ পাড়ার মান্যগণ্য ব্যক্তি, ক্লাব সেক্রেটারিও বটে, সুতরাং এই কাজে তার হস্তক্ষেপ লাগবেই। তাই তাকে অনুরোধ করে বললেন সুজাতা, দয়া করে যা করার তাড়াতাড়ি করলে মেয়েটাই অবস্থা থেকে মুক্তি পায়। শত হলেও স্বামী বলে কথা, শেষ দেখা একবার দেখতে চাইবে না বলুন? হারাধন বাবু বললেন, ভালো কথা, আপনার যেহেতু আপত্তি নেই, যাই একটা ব্যবস্থা করি তাহলে। আসি মাসিমা। বলেই করজোরে নমস্কার জানিয়ে উঠে গেলেন হারাধন। মায়া তনুকার বাচ্চাটাকে দুধ রুটি খাওয়াতে উপরে নিয়ে গেল। তনুকা নিস্তেজ হয়ে পড়েছে। সুজাতা তার পাশের সোফাটায় বসা। সুজাতা কেবল ভাবছিলেন, এরপর তনুকার কি হবে? ওইটুকু মেয়ে, বাচ্চাটাকে নিয়ে কি করবে? সুবিনয়ের চাকরিটা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু তনুকার পড়াশোনা বা তার বাবা মা সম্পর্কে তো বলতে গেলে কিছুই জানেন না তিনি। কতক্ষণ আর নীরব থাকা যায়? ইতিমধ্যে পাড়ার গৃহিণীরাও এসে বসেছেন এ বাড়ির বারান্দায়। সুজাতা তনুকাকে বললেন, তুমি একটু শুয়ে থাকো মা, সুবিনয়ের দেহ আনার ব্যবস্থা করা হচ্ছে, সবাই গেছেন তার অফিসে। ভেবো না তনুকা। বজ্রপাতের শব্দ শোনার মতো চমকে উঠল তনুকা। এরপর বলে উঠল ভাঙা ভাঙা গলায়, ওকে আনার ব্যবস্থা করা হচ্ছে মানে? সুজাতা অবাক হলেন খানিকটা। পরক্ষণে তনুকার মানসিক বিকার ভেবে শান্ত কণ্ঠে বললেন, শেষবারের মতো একবার দেখে নিও, এ জীবনে আর তো। কথাগুলো বলতে সুজাতারও বুক ফেটে যাচ্ছিল, কিন্তু তনুকা অকস্মাৎ চিৎকার করে বলতে লাগলো পাগলের মতোই, না না না। বাইরে অবস্থানরত মহিলার দল ছুটে এসে ঘরে ঢুকলো ব্যাপারটা বোঝার জন্য। তনুকা পাগলের মতো না না করে চলেছে অনবরত। সুজাতা পরম স্নেহে
তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, জানি রে মা, সে দৃশ্য সহ্য করা যায় না। শান্ত হও মা, একটু শান্ত হও। তনুকার চিৎকার আচমকাই আবার থেমেও গেল। ফ্যাল ফ্যাল করে সুজাতার চোখের দিকে তাকিয়ে থাকলো তনুকা অপলক। বিকেলের শেষ বেলায় পাড়ার মুরব্বীরা গম্ভীর মুখে ফিরে এলেন। অপেক্ষমান সবাই হতবাক হয়ে তাকালো তাদের দিকে, এমনকি সুজাতাও। ইশারায় ঘর থেকে ডেকে বাইরে আনা হলো। সুজাতা উঠোনে এসে দাঁড়াতেই হারাধনবাবু বললেন, কিভাবে যে বলবো ভেবে পাচ্ছি না মাসিমা। সুজাতা অবাক হয়ে বললেন, কি হয়েছে, কোনো সমস্যা হলো নাকি? আরো দেরি হবে বুঝি? না, কি করে যে বলি আপনাকে। আবারও আমতা আমতা করে বলেন হারাধন। সুজাতা এবার বিরক্ত হয়ে বলে ফেললেন, ভনিতা না করে সোজা সুজি বললেই খুশি হব হারাধন বাবু। এবার হারাধন মুখ খুলে, আমরা সুবিনয় বাবুর অফিস গিয়ে কেচ্ছা জেনে এলাম। কেচ্ছা? কিসের? কি বলছেন আমি তো বুঝতেই পারছি না। সুজাতার গলায় বিস্ময়। ওই মেয়েটা তার স্ত্রী নয়, এমনিতেই থাকে তার সাথে। বিয়ে থা করেনি যদিও, ভাইয়েরা আছে, তারাই তার দেহ নিয়ে গেছে সৎকারের জন্য। হারাধন বাবুর কথাগুলো যেন গলিত ইস্পাতের মতো সুজাতার কান উত্তপ্ত করে তুলল। বাড়ি ভর্তি লোকের মুখে কেবল এই এক কথা। সুজাতা স্তম্ভিত। 5 বছরে একবারও তার মনে হয়নি কোথাও কিছু ভুল আছে। কেবল বয়সের ব্যবধানটুকু বাদ দিয়ে বাকি সব কিছুই তো স্বাভাবিক ছিল। তনুকার জল জল করা সিঁদুর, চোখে মুখে সুখের দীপ্তি, চলনে বলনে কথাবার্তায় সুবিনয় যথেষ্ট ভদ্রলোক ছিল। অথচ সব কিছুই লোক দেখানো। ছি ছি, রব পড়ে গেল সবার মুখে মুখে। কেউ বলছিল, আমি প্রথমেই আজ করেছিলাম, ওই মেয়ে বুড়োর সাথে বিয়ে বসতে যাবে কেন? আরেকজন বলে উঠল, বুড়ো হলেই বাকি, টাকাওয়ালা হলেই হলো, যাচ্ছে তাই ব্যাপার, ভাবতে পারো? বয়োজ্যেষ্ঠ হারাধন বাবু বলে উঠলেন, এখন তো এসব নোংরামির চল হয়ে গেছে, সমাজ সংস্কার সব উচ্ছনে যেতে বসেছে। সুজাতা তখনও পাথরের মতো ঠায় দাঁড়িয়ে। তাকে দেখে বললেন হারাধন, মাসিমা, আপনারও উচিত ছিল একটু বুঝে শুনে ভাড়াটে রাখা। পাড়ায় আমাদের সাথেও তো বোঝেননি কখনো, দেখলেন তো কেমন জঘন্য ব্যাপারখানা ঘটল। আমাদের ছেলেমেয়েরা এসব দেখে কি শিখবে বলুন তো? সুজাতা অবলীলায় বলে উঠলেন, মোবাইল কম্পিউটারের যুগে বাচ্চারা কি শিখবে কি জানবে সেটা কি আর কার বাড়িতে কে ভাড়া থাকলো তার উপর নির্ভর করছে? সুজাতা আদতেই কখনো কাউকে তেল মারার পক্ষপাতী নন, বরং আধুনিক মনস্ক মহিলা। কারো সমালোচনা করেন না, যেমন শোনেনও না। আত্মীয়দের আনাগোনা থাকলেও পাড়ার গিন্নিদের সাথে খুব একটা বনিবনা নেই তার। এ পাড়ার মহিলারা তাকে অহংকারী বলেই জানে। আজকের এই ঘটনাটায় সেই মহিলাদের জন্য বিরাট বড় সুযোগ করে দিল মনের ঝাল মেটাবার। যদিও ভালো করে খবর না নিয়ে এমন কাণ্ডজ্ঞানহীন কাজেও দু কথা শোনাতে ব্যক্তিত্বময় সুজাতা দেবীর সামনে দাঁড়ানোর সাহস হলো না কারোর। সুজাতা কিছুক্ষণ নীরবতায় বললেন, আপনারা এবার আসতে পারেন। সারাদিন এ বাড়ির কারো মুখে দানা পড়েনি, এ বিষয়ে কাল না হয় কথা বলবো। বলে দুহাত জোর করে দাঁড়ালেন সুজাতা। ভেতরে ভেতরে জ্বলে গেলেও এই মুহূর্তে তার প্রকাশ না করে কালকের জন্য অপেক্ষা করাই শ্রেয়। এই মহিলাকে বেশ জব্দ করা যাবে, এই ভেবেই একে একে সবাই বের হয়ে গেল। গুঞ্জন কিন্তু পাড়ার প্রতি মোড়ে, প্রতি ঘরে চলতে থাকলো গভীর রাত পর্যন্ত। লোকজন চলে গেলে সুজাতা তনুকার ঘরে ঢুকলেন ধীর পায়ে। পদশব্দ শুনে এদিকে তাকায় তনুকা। সুজাতা বললেন, আর কতক্ষণ এভাবে বসে থাকবে? ওঠো, উঠে স্নান করে আসো, আমি দুটো ভাত ফুটাই। বলেই বের হয়ে গেলেন ঘর থেকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তার মনে বারবার প্রশ্ন উঠতে লাগলো, এভাবে তাকে বোকা বানানো হলো? সরল বিশ্বাসে এ বাড়িতে ভাড়া দিয়েছিলেন, অথচ বিশ্বাসঘাতকতা করলো তারা। এমনভাবে মানুষ মানুষকে ঠকাতে পারে?
মায়ার গা ঘেঁষে বসেছিল তনুকার ছোট্ট মেয়ে তিন্নি। সুজাতা ওই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকালেন। বুক ভারী হয়ে উঠল তার। তাকে দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ায় মায়া, সাথে সাথে তিন্নিও। মাসিমা, সারাদিন তো কিছু খেলেন না, একটু সেদ্ধ ভাত করব? মায়া জিজ্ঞেস করে। হ্যাঁ, চাপিয়ে দে, নিচতলায়ও দিয়ে আসিস। বলতে বলতেই একটু গা ধুয়ে নিলে খানিকটা আরাম পাবেন, এই ভেবেই তোয়ালেটা হাতে নিয়ে বাথরুমে ঢুকলেন। দূর থেকে ভয়ার্ত চোখে তিন্নি দেখছিল সুজাতার দিকে। রাতে ভাত নিয়ে বসলেও মনের ভেতরের আলোড়ন সুজাতার ক্ষুধা তৃষ্ণা যেন কেড়ে নিয়েছিল। শুধু প্রশ্ন আর প্রশ্ন। এই প্রশ্নের ভিড়ে পথ হারিয়ে ফেলছিলেন তিনি। এই সেদ্ধ ভাত আর তিন্নিকে মায়া তনুকার কাছে দিয়ে এসে বসেছে খেতে। সুজাতা টেবিলে আর অদূরে নিচে মাদুর পেতে মায়া। ভাতের গ্লাসটা সানন্দে মুখে তুলে দিয়ে বলে ওঠে মায়া, মাসিমা, ঘটনাটা কি হলো দেখলেন? আমি তো ভেবেই পাইনে। সুজাতা চুপচাপ ভাতের থালায় হাত নাড়তে নাড়তে জিজ্ঞেস করলেন, তনুকা স্নান টান সেরেছে? মায়া উৎসাহিত হয়ে বলতে লাগলো, আরে সে কথাই তো বলছিলাম। কেমন মেয়ে রে বাবা, স্নান সেরে সিঁথিতে সিঁদুর পড়েছে আজকেও। আরে বিয়ে টিয়ে না হয় 10 জন জানিয়ে করিসনি, তাই বলে এতদিন তার নামে তো সিঁদুর পড়েছিস। জলজ্যান্ত লোকটা মরে গেল, এরপর আর ওসবের কি মানে আছে? আমি তো বুঝি নে বাপু। সুজাতা এবারও এ প্রসঙ্গে উত্তর দিলেন না। নিস্পৃহ কণ্ঠে বললেন, তিন্নি খেয়েছে? হ্যাঁ, মার হাতে খাবে বায়না করছিল, সেই খাইয়ে দিয়েছে। আপনি ওদের কথা এত ভাবেন, আর আপনার মতো মানুষকে কিনা এভাবে ঠকানো? দেখলেন তো ভগবানের গায়ে সহ্য হলো না, পাপের শাস্তি এবার হারে হারে ভোগ করতে হবে। আহ, তুই থামবি? সারাক্ষণ শুধু বক বক। চরম বিরক্ত হয়ে বললেন সুজাতা। সাথে সাথেই পাতে জল ঢেলে উঠে পড়লেন। মায়া বেকুবের মতো তাকিয়ে থাকে, বুঝতে পারে না অন্যায়ের কি বলেছে সে। রাত যত গভীর হয় সুজাতার মন নানান প্রশ্নে জর্জরিত হয়। সত্যটা তাকে জানতেই হবে। তনুকার সুবিনয়ের সম্পর্কে সব জানতে হবে তার। আর এর জন্য কালকে সবার সামনে এ নিয়ে তনুকাকে অপদস্থ করতে মন চাইল না তার। সেই গভীর রাতে তিনি নেমে এলেন সিঁড়ি বেয়ে। দরজায় টোকা পড়তেই কাপা গলায় তনুকা বলে ওঠে, কে? সুজাতা আশ্বস্ত করতে দরজাটা খুলে দিল তনুকা। নিদ্রাহী নিরলস দুচোখে মাঝ সমুদ্রের গভীরতা। সুজাতা ঘরে ঢুকতে ঢুকতে লক্ষ্য করলেন, মায়া সত্যিই বলেছিল সিঁথির সিঁদুর উজ্জ্বল। তিন্নি ঘুমিয়েছে। আস্তে আস্তে জানতে চান সুজাতা। মাথা নাড়িয়ে বাধ্য মেয়ের মতো তিন্নি ঘুমিয়েছে এ কথা জানালো তনুকা। আবারও নিস্তব্ধতা। সুজাতা হাজার প্রশ্নের ভিড়ে যথার্থ প্রশ্ন কোনটি ঠিক করতে পারছিলেন না। তার মুখ দেখে তার দ্বিধা বুঝতে পারে তনুকা। স্বভাব বিরুদ্ধভাবে সে নিজেই কথা বলতে শুরু করলো, আমি জানি মাসিমা, আপনি আমার সম্বন্ধে কি ভাবছেন, সেটা ভাবাই স্বাভাবিক নয় কি? সুজাতা প্রশ্ন করলেন। এবার একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তনুকা, হ্যাঁ, সেটাই স্বাভাবিক। এবার সুজাতা দেবী মুখ খুললেন। সুবিনয় তোমার স্বামী ছিল না? শান্ত কণ্ঠে উত্তর দেয় তনুজা। না। সুজাতার আজন্ম লালিত সংস্কারে আঘাত লাগলো। তিনি আধুনিক মনস্কা হলেও এই অভিনয়টাকে ঠিক মেনে নিতে পারলেন না। তার কণ্ঠ আরও কঠোর হলো। তার মানে সবাই যা বলে তাই ঠিক? বিয়ে না করেও এত বছর একসাথে সংসার করেছ, সামাজিক রীতিনীতি নিয়ে ছেলে খেলা করেছ, আমাকে বোকা বানিয়েছ দুজন মিলে? তনুজা দৃঢ় কণ্ঠে জবাব দিল, কখনোই না। তিনি কি একবারও আমাকে স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন? বা আমি কি এমন বলেছি কখনো বলুন? স্তব্ধ হয়ে যান সুজাতা। সত্যিই তো কখনো তো ওভাবে বলেনি সুবিনয়। আপনারা আমার হাতের শাখা পলা আর সিঁথির সিঁদুর দেখে ভেবে নিলেন আমি তার স্ত্রী।
তনুকার কথার উত্তরে বলে উঠলেন সুজাতা, তিন্নি তার সন্তান। আবারও শান্তভাবে উত্তর দিল তনুকা, তিন্নি আমার সন্তান। সুজাতা তনুকার এমন দৃঢ় প্রতিজ্ঞ রূপ এত বছরে দেখেননি। নিরীহ ভেবেছেন তাকে এতদিন, আর সেই কিনা মুখের ওপর নির্লজ্জের মতো জবাব দিচ্ছে। তবে সুবিনয় এর বাবা নয়, কিন্তু তিন্নি তো তাকে বাবা বলে ডাকত। চোখ খুলে তাকেই তো পেয়েছিল, বাবার মতোই স্নেহে আদরে মানুষ করতে চেয়েছিলেন তিনি। তনুকার কণ্ঠস্বর আবেগে বন্ধ হয়ে এলো। সুজাতা আর ভাবতে পারছিলেন না, তার চোখের নিচেই এত সব ঘটছিল আর তিনি কিছুই টের পেলেন না। আর কথা বলতে প্রবৃত্তি হলো না সুজাতার। উঠে পড়লেন, কিন্তু তনুকা বলে উঠল, মাসিমা জানতে চেয়েছেন যখন, সবটুকু শুনে যান। এরপর আমার এই মুখ আপনাকে আর দেখতে হবে না। প্লিজ বসুন, আমিও সব বলে নিজেকে হালকা করে নিতে চাই। সুজাতা সম্মোহিত হয়েই যেন আবার বসে পড়লেন। তিনিও শুনতে চান সব গোপন কথা। তনুকা বলতে শুরু করে, আমার বাড়ি কোথায় নাইবা বললাম। আমার বাবা সুবিনয় বসুর কোম্পানিতে চাপরাশির কাজ করত। কোম্পানির একটা কটেজেই আমরা থাকতাম। সেখানেই হায়ার সেকেন্ডারি পাশ করি। ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়াবার, কিন্তু আবার থামল তনুকা। সামনের টেবিলে রাখা বোতল থেকে ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিল। সুজাতা কেবল চুপচাপ দেখেই যাচ্ছেন। একটু ধাতস্থ হয়ে আবার বলতে শুরু করে তনুকা, বাবার কিডনি দুটোই নষ্ট হয়ে যাওয়ায় সুবিনয় বাবুর অনেক সাহায্য সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। তখন আমার বয়স কত হবে, 19-20। ঘরময় নিস্তব্ধতার মাঝে তনুকার নিঃশ্বাস যেন বাতাসটাকেই ভারী করে তুলেছিল। তনুকা বলে যাচ্ছে বরফ ঠান্ডা গলায়, কোম্পানির তরফে বেশ কিছু টাকা পেয়েছিলাম, 1,00,000 মতো। সুবিনয়বাবু নিয়মিত খোঁজ খবর নিতেন। টাকাটা পেতেও তিনি যথেষ্ট সাহায্য করেছিলেন। সে যাই হোক, 3 মাসের মধ্যে কটেজ ছাড়া নোটিশ পেয়ে গ্রামে ফিরে গেলাম। তিনি নিজেই আমার পৌঁছবার সমস্ত ব্যবস্থা, টাকাগুলো ব্যাংকে রাখার ব্যবস্থা ইত্যাদি সমস্ত কাজ দায়িত্ব সহকারে পালন করেছিলেন। যতদিন এ শহরে ছিলাম, বাবা না থাকলেও তিনি ছিলেন ছায়ার মতো। কিন্তু নিজের জন্মভিটেতে ফিরে গিয়ে আমার উপর ঘনিয়ে এলো কালের অভিশাপ। তখনও সুবিনয়বাবু রোজ ফোন করে খোঁজ নিতেন। ব্যাংকে টাকা ছিল বলেই ভাতের অভাব ছিল না বলেই একটু থামল তনুকা। সুজাতা তাকে দম নিতে দিলেন। কিছুক্ষণ পরে তিনি জিজ্ঞেস করলেন, তারপর কি হলো? তারপর একদিন রাতের অন্ধকারে একা নিজের পায়ে দাঁড়াতে চাওয়া মেয়েটি একদল নরপশুর কাছে হেরে গেল। সারা রাতের অমানসিক অত্যাচার শেষে মৃত ভেবেই আমাকে ফেলে রেখে যায়। যখন জ্ঞান ফিরল, কাঁপতে লাগলো তনুকার গলার স্বর। সুজাতা স্তম্ভিত হয়ে শুনে যান তনুকার কথা। তার যে একটি বর্ণ মিথ্যে নয়, এ তিনি তনুকার চোখ দেখে বুঝতে পারেন। একজন নারী হয়ে অন্য নারীর চরম অসম্মানের কথায় তার মন ভারাক্রান্ত হয়। পুলিশ কেস, সুতরাং হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেখান থেকেই সুবিনয় বাবুর সাথে যোগাযোগ করলাম। তিনি ছাড়া আমার আর কেউ ছিল না যে। তনুকার কথা থামতেই সুজাতা জানতে চাইলেন, তিন্নি কি তবে তিন্নি আমার মেয়ে, আমার গর্ভে তার জন্ম? দৃঢ় কণ্ঠে বললেন তনুকা। সুবিনয়কে বিয়ে করলে না কেন তনুকা? এ কথা মনে আনাও পাপ মাসিমা। তিনি ভগবান। আমায় আজীবন পিতৃস্নেহে দেখেছেন, আমার চরম বিপদে আশ্রয় দিয়েছেন, তিন্নির জন্ম পর্যন্ত আগলে রেখেছেন। কখনো তার চোখে লোভ দেখিনি, অকৃত্রিম স্নেহ আর ভরসা দেখেছি। একা একা বাঁচতে চাইলে কি হবে? পিতৃ পরিচয় ছাড়া সন্তানকে বড় করে তোলা বড় কষ্টের। এরপরে তিনি এ বাড়ি ভাড়া করলেন, তিন্নিকে নিজের নাম দিলেন। সুজাতার মনের একটা প্রশ্ন এর পরেও রয়ে গেল। তনুকার দিকে তাকিয়ে বলেই ফেললেন, এই শাখা সিঁদুর
এবার সুজাতাকে চমকে দিয়ে হেসে উঠল তনুকা। তিন্নির জন্য, সমাজের গণ্যমান্যদের জন্য কেবল সং ধরে থাকা, এই চিহ্ন দেখলে কেউ প্রশ্ন তোলে না। চরিত্র নির্ধারণের এই সহজ উপায়টা নিজেই বেছে নিয়েছিলাম, নিজেকে বাঁচাতে, তিন্নিকে বাঁচাতে। সুজাতা স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখেন তনুকার দিকে। বয়সে তার চেয়ে কত ছোট, অথচ জীবনের তিক্ত অভিজ্ঞতার আগুন তাকে কত যেন খাঁটি সোনা করে তুলেছে, অমূল্য, বহুমূল্য। সুজাতা তার একটা হাত ধরে বলেন, তুমি বড় সাহসী তনুকা, জীবনের লড়াইয়ে হেরে যাওনি তুমি। হেরে যায়নি, কারণ এতদিন সুবিনয় বাবুর মতো শুভাকাঙ্ক্ষীর হাত মাথায় ছিল, আজ তিনিও নেই। আমি জানি না আর কতদিন এভাবে লড়াই করে ওই বাচ্চাটাকে নিয়ে বাঁচতে পারবো। আমার সব আশা ভরসা আশ্রয় সব শেষ হয়ে গেছে আজ। উচ্চস্বরে কেঁদে উঠল তনুকা। সুজাতা দেবীর হৃদয়ের অন্তঃস্থল থেকে সুবিনয়ের প্রতি মন থেকে শ্রদ্ধা বনত হলেন। সুজাতা ধীরে ধীরে তনুকার মাথায় হাত রেখে বললেন, যতদিন না তুমি নিজে স্বাবলম্বী হচ্ছ, আর যতদিন আমি বেঁচে আছি, তুমি নিজেকে একা ভেবো না মা। আর আশ্রয় তো ঈশ্বর দেবেন, তার কাছে প্রার্থনা করি তোমার অদম্য সাহস আর ধৈর্য একদিন তোমার সফলতার কারণ হোক। তুমি মাথা উঁচু করে বাঁচো। কি করে সম্ভব, আমি কি করে পারবো, বলে ওঠে তনুকা। নিজের উপর বিশ্বাস রাখো, আর পথটা না হয় আমি দেখিয়ে দেব। জীবনের শেষ সময়ে গোবিন্দ যখন এই পূর্ণ কাজের ভার আমাকে দিয়েছেন, করব বই কি, অবশ্যই করব। সুজাতার কথা শুনে তার কোলে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো তনুকা। সুজাতা মাথায় পরম স্নেহে তনুকার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। অপেক্ষা করতে লাগলেন দুজনেই নতুন সূর্যোদয়ের। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।